নমস্কার বন্ধুরা, গল্প ডায়েরির গল্পের পাতায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত গল্প লালু। আজ আমি আপনাদের শোনাব লালু গল্পের দ্বিতীয় অংশ, লালুর পাঁঠা বলি। আমাদের সমাজে আজও কিছু বেপরোয়া ছেলে দেখতে পাওয়া যায়, যারা অসম সাহসিকতার সঙ্গে অনেক কিছু দুঃসাহসিক কাজ করে এবং যাদের কোনো কিছুতেই ভয় ডর থাকে না, এবং এরা পাশাপাশি সমাজের নানাভাবে উপকার করে। আজ লালুর সেই রকমই একটি কাহিনী আমরা শুনব। তাহলে চলুন শুনে নিই আজকের গল্প লালুর পাঁঠা বলি। তার ডাকনাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিলই, কিন্তু মনে নেই। জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তার দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকাদারি শুরু করে দিলে। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত, তার কাজ জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জনকয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতা এখনই ঢেরা পড়ে যাবে। আরও ছোটোকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামানদিস্তার ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরানো তুরপুনের ফলা, আর একটা ঘোড়ার নাল। কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারতো না সে এমন কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে খেলতে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন আরও কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতেও চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেললে। আর তার থেকে আমাদের পেট ভরে চিনেবাদাম ভাজা খাইয়ে দিলে। বছরের পর বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহস ছিল তেমনই অপরিসীম। ভয় কারে কয় সে বোধ করি জানত না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে। দু একটা ঘটনা বলি। পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বলল, এখন উপায়? এত রাত্রে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে। কে একজন বলে, পাঁঠা কাটতে পারে লালু। এমন অনেক সে কেটেছে। লোক দৌড়লো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসল। বললে, না। না কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত করলে সর্বনাশ হবে যে। লালু বললে, হয় হোক গে, ছোটবেলায় ও কাজ করেছি,
কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট। সব শেষে তখন মহাকলির কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, ওরা নিরুপায় হয়েই এসেছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুজ্যেমশাইয়ের ভাবনা ঘুচল। সময় নেই, তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়িকাঠে পড়ল। বাড়িশুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে ঊর্ধ্বত্থিত হয়েই সজোরে নামল। তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিলে। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক ঢোল কাঁসি সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঁঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, আবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা। আবার সেই হাঁড়িকাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহু কণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি। আবার লালু রক্তমাখা খাঁড়া ওপরে উঠে চোখের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলায় রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিলে। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে। উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল। সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুজ্জে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা গেল থেমে। সবাই বিস্ময়ে স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঁঠা কই? বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিলে, আর তো পাঁঠা নেই, আমাদের শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাঁড়াটা মাথার ওপর বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঁঠা? সে হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঁঠা, নইলে আজ আমি যাকে পাবো ধরে নরবলি দেব। মা মা জয় কালী। বলে একটা মস্ত লাফ দিয়ে সে হাঁড়িকাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাতের খাঁড়া তখন বন বন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় বিষম ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ ব্যাপার বেঁধে গেল। কেউ পড়েছে গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারো পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে। কারো গলা কারো বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে। একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য, তারপরেই সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুজ্জে কই? পুরুত গেল কোথায়? পুরুত রোগা লোক, সে গণ্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছুটাছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরলে। বললে, চলো হাঁড়িকাঠে গিয়ে গলা দেবে। একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাঁড়া, ভয়ে চাটুজ্জের প্রাণ উড়ে গেল।
কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলেন। লালু বাবা, স্থির হয়ে চেয়ে দেখো, আমি পাঁঠা নই, মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে জানি নে, আমার খুন চেপেছে। চলো, তোমাকেই বলি দেব, মায়ের আদেশ। চাটুজ্জে ডুকরে কেঁদে উঠলেন। না বাবা, মায়ের আদেশ নয়, কক্ষনো নয়। মা যে জগৎজননী। লালু বললে, জগৎজননী সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঁঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঁঠা কাটতে? বলো। চাটুজ্জে কাঁদতে কাঁদতে বললেন, কোনো দিন নয় বাবা, আর কোনো দিন নয়। মায়ের সম্মুখে 3 সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক, আর কক্ষনো না। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব সে কই? এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছনে ও থামের আড়াল হতে বিভিন্ন গলায় ভয়ার্ত ক্রন্দন উঠল। সরু ও মোটাই মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না। হা 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 করে হেসে উঠে দুম করে মাটিতে খাঁড়াটা ফেলে দিয়েই এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন আর কারো বুঝতে বাকি রইল না যে খুন টুন চাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট 5 মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যে চাটুজ্জে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোঁড়াটাকে যদি না কাল সকালে ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো খাওয়ায় তো আমার নামই মনোহর চাটুজ্জে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো 7-8 দিন কেউ তার খোঁজ পেলে না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুজ্জে বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল। শেষ হলো আজকের গল্প লালুর পাঁঠা বলি। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক ও শেয়ার করবেন, যাতে করে আগামী দিনে এরকম আরও সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের শোনাতে পারি। এরপর আমি আপনাদের লালু গল্পের 3য় অংশ শোনাব। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন গল্প নিয়ে। নমস্কার।